গুমের মামলায় হাসিনা সহ ৫ ডিজিএফআই প্রধানের গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট দপ্তরে চাংখারপুলে হত্যার ঘটনায় সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ। গণভোট আয়োজন নিয়ে ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি। গতবার চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত বাড়লেও মৃত্যু হার কম বললেন বিশেষ সহকারী। সংক্রমণ কমাতে সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং গাজায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল হামাস, শান্তি পরিকল্পনা আর জিম্মি মুক্তির ঘোষণায় দুপক্ষের স্বস্তি। স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত সবাইকে। শুনছিলেন শিরোনাম, এবার পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। গুমের ২ মামলায় শেখ হাসিনা এবং ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধান সহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা ডিজিএফআই সহ সংশ্লিষ্ট ১২ দপ্তরে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় এই মামলার অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে ৬ জনের হত্যার ঘটনা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে দুপুর ২টায় সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এই মামলায় গ্রেপ্তার ৪ আসামি বলেন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইজাজ হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, গুমের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ সহ ট্রাইব্যুনালের আজকের সাক্ষ্য গ্রহণের বিষয়ে কি হচ্ছে আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, শুরুতে জানিয়েছেন গুমের ঘটনা, যে গুমের মামলার যে বিষয়টি সেটি হয়েছে গতকাল আমরা জেনেছি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেমনটি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, শেখ হাসিনা সহ তার উপদেষ্টা সহ অর্থাৎ ৩০ জনের বিরুদ্ধে গুমের একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অর্থাৎ বিগত ১৬ বছরে আওয়ামী শাসনামলে যে গুম খুন হয়েছে সেই বিষয়ে গতকাল আমরা দেখেছিলাম যে যারা গুমে নির্যাতিত হয়েছে বিভিন্ন বাহিনীর হাতে, তারা সে সরাসরি একটি অভিযোগ দাখিল করেছে এবং সেই অভিযোগকে আমলে নিয়েই কিন্তু ট্রাইব্যুনালের সিদ্ধান্ত দেয়। এবং আজকের যে বিষয় ট্রাইব্যুনাল ২-এ যেটি হয়েছে যে সাভারের আশুলিয়ায় ৫ জন সহ একজনকে জীবন্ত লাশ পোড়ানো সহ মোট ৭ জন, এই ৭ জনকে যে পোড়ানো হয়েছে লাশ পোড়ানোর ঘটনা, সেই পোড়ানোর ঘটনায় কিন্তু ১০ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল ২ এবং ট্রাইব্যুনাল ১-এ আজকে ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি কিন্তু যেমন যুব ক্রীড়া উপদেষ্টা এবং একই সাথে কিন্তু জুলাই আন্দোলনে অন্যতম সংগঠক ছিলেন। অর্থাৎ শেখ হাসিনার যে মানবতা বিরোধী আন্দোলন ঘটেছে, অর্থাৎ আমি যদি একটু আপনাকে আরও বিস্তারিত বলতে চাই, চাংখারপুলে যে হত্যা সংঘটিত হয়েছে শহীদ আনাস সহ ৬ জন, সেই ৬ জনের বিরুদ্ধে কিন্তু আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু একটি সাক্ষ্য দিবেন বিচারপতি গোলাম মুর্তুজা নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ। এই ট্রাইব্যুনাল 1-এ কিন্তু এই সাক্ষ্য গ্রহণটি নেওয়া হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বেলা ২টার সময় ট্রাইব্যুনাল 1-এ আসবেন বলে আমাদেরকে তথ্য রয়েছে। তিনি এখন ট্রাইব্যুনাল 1-এ উপস্থিত হতে পারেননি এবং এই ছিল। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই, শেখ হাসিনার যে গতকাল যে গুম খুনের নির্যাতনের অর্থাৎ ৩০ জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি ইতিমধ্যে মেজবা, আপনাকে ধন্যবাদ। গণভোট আয়োজন নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ঐক্যমত হওয়া বিষয়গুলো নিয়েই এগিয়ে যাবে তার দল।
গুলশানে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর লুডিগাস লোটসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন আমির খসরু। জার্মানি বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দেখতে চায় বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচন হয়ে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। সুতরাং তারা সবাই সেদিকে অপেক্ষা আছে। আগামী বাংলাদেশ কিরকম হবে, সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোন দলকে বাংলাদেশের মানুষ দেয়। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। 140 জনের একটি প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে 6টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ। সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, প্রার্থী বাছাই ও সমন্বয়ের জন্য 6 সদস্যের কমিটি কাজ করছে। মঞ্চের শরিক দলের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব লড়বেন লক্ষ্মীপুর 4 আসন থেকে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 4, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 8 এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়ার 6 আসন থেকে। 12 অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। 2225 কোটি শিশুকে কিশোরকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান। তিনি জানান, গতবারের চেয়ে দেশে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও সেই তুলনায় মৃত্যুর হার কম। ডেঙ্গুতে আক্রান্ত কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশু কিশোরকে আগামী 12 তারিখ থেকে 1 মাস ব্যাপী যে টিকাদান কর্মসূচি চলবে, সেইখানে এই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন নেওয়ার জন্য আপনারা তাদেরকে রেজিস্ট্রি করেন, তাদেরকে কেন্দ্রে নিয়ে আসেন। এবং আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা সকল মন্ত্রণালয়, সকল দপ্তর আমাদের পাশে আছে, আপনারা আমাদের পাশে থাকুন। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ বিষয়ে আরও জানাতে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন, আর চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে? আসাদ, যেমনটি বলছিলেন, আপনি হয়তো জানেন যে ডেঙ্গু এবছর এখন এই সময়টাতে পিক সময়। তো একই সঙ্গে এবছর যে হাসপাতালগুলোতে, প্রতিটা হাসপাতালে আমি যে দেখেছি যে প্রতিটা হাসপাতালেই 5 থেকে 6 জন প্রতি ঘন্টায় এসে ভর্তি হচ্ছেন। একই সঙ্গে আমি যদি বলতে চাই যে ডিএনসিসি হাসপাতালে যদি ভর্তি রোগীর কথাই বলা হয়, তো প্রতিদিনে 500 থেকে 600 রোগী ভর্তি হচ্ছেন। একই সঙ্গে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, ডেঙ্গু রোগীরা প্রথমে কিন্তু আসছেন যে ডেঙ্গু আক্রান্ত হয়ে, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের পরিস্থিতিটা আরও বেড়ে যাচ্ছে এবং তাদের আক্রান্তের যেই লেভেলটা এটা অনেকটা বেড়ে যাচ্ছে। এ বিষয়ে যে আমি একজন বিশেষজ্ঞর কাছে জানতে চাচ্ছি যে ডেঙ্গু সচেতনতা এখন কি কি করণীয় আছে আক্রান্তের। প্রথমত হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে কোনোভাবে মশার কামড়টা যেন আমাদের না হয়, মশার কামড় থেকে প্রোটেকশন নিতে হবে। এর জন্য নিজের পার্সোনাল প্রোটেক্টিভ মেজার, আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর কোনো কারণে যদি কারো ডেঙ্গু লক্ষণ দেখা দেয়, যেমন যদি জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা থাকে, তাহলে যেহেতু জ্বরের প্রথম দিনেই ডেঙ্গু টেস্টটা পজিটিভ আসে, তাহলে প্রত্যেকটা সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট হয়। তাহলে সবাইকে জ্বর আসলে ডেঙ্গু টেস্ট করিয়ে নেওয়া ভালো। আর এক্ষেত্রে একটা বিশেষ পরামর্শ হচ্ছে জ্বরের যে প্রথম 5 দিন। আসাদ, এই ছিল আমার কাছে ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ। এর পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। মুন্নি, আপনাকে ধন্যবাদ। 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এই নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি। প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে নিচ্ছেন নানা অভিনব কৌশল।
প্রার্থীদের সৃজনশীলতার ভরপুর প্রচারপত্রে ফুটে উঠেছে নতুন নতুন আইডিয়া। সকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লিফলেট হাতে ছুটছেন তারা। এই নির্বাচন ঘিরে বুধবার ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। শিবিরের ইশতেহারে 9টি বিষয়কে ফোকাস পয়েন্টে রাখা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চাকসু ঘিরে প্রচারণা কেমন দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। জি আসাদ, আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ে যে জিরো পয়েন্টে রয়েছি। তো আমরা দেখছি চাকসু নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে কিন্তু প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং যে 36 বছর পর যে বিশ্ববিদ্যালয়ে যে চাকসু নির্বাচন হচ্ছে, শিক্ষার্থীদের মাঝে আমরা উৎসবের আমেজ দেখতে পাচ্ছি এবং যারা প্রার্থী রয়েছে তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। তারা তাদের যে নির্বাচিত হলে তারা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল সহ বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করবেন, তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা আশা করছেন আগামী 15 অক্টোবর শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবেন। আর শিক্ষার্থীরা যারা রয়েছে তারা বলছেন যে প্রার্থীরা যেই প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি যেন তারা নির্বাচিত হলে তারা যেন রক্ষা করেন এবং শিক্ষার্থী বান্ধব যেন প্রতিনিধি আসে। তারাও বলছেন আমরা যোগ্য প্রার্থীকে ভোট দিব এবং প্রায় 27,000 শিক্ষার্থীর ভোটার, সেই 27,000 শিক্ষার্থী কিন্তু তাদের ভোটের মাধ্যমে এই নতুন নেতা নির্বাচিত করবেন। সেই নেতাই কিন্তু তাদের যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যেন তারা সমাধান করে এবং শিক্ষার্থীদের পাশে যেন তারা থাকে, শিক্ষার্থীদের এমনটাই প্রত্যাশা। তো চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আচ্ছা সুমন, আপনাকে ধন্যবাদ। এবার মেহেরপুর জেলায় ভালনারেবল উইমেন বেনিফিট ভিউডিডব্লিউ কর্মসূচির আওতায় বিনামূল্যে প্রতি মাসে 30 কেজি চাল স্বস্তি ফিরেছে দরিদ্র পরিবারে। এদিকে চাহিদার তুলনায় কার্ড অপ্রতুল হওয়ায় বড় একটি অংশ চাল পাচ্ছেন না। বরাদ্দ বাড়ানোর দাবি বঞ্চিতদের। আরও বেশি পরিবারকে কর্মসূচির আওতায় আনার আশ্বাস কর্তৃপক্ষের। ফারুক আহমেদের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ হোসেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মেহেরপুর জেলায় ভিডব্লিউবি কর্মসূচির আওতায় 3191 জন দুস্থ অসহায় নারীদের মাঝে প্রতি মাসে বিনামূল্যে 30 কেজি করে চাল দেয়া হচ্ছে। সাধারণত 20 থেকে 50 বছর বয়সী নারীদের এই চাল দেয়া হয়। এতে স্বস্তি ফিরেছে দরিদ্র পরিবারে। এদিকে চাহিদার তুলনায় কার্ড অপ্রতুল হওয়ায় সমাজের বড় একটি অংশ সরকারি চাল পাচ্ছেন না। খাদ্য সংকটে থাকা জনগোষ্ঠী ও দুস্থ নারীদের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ বাড়ানোর দাবি কার্ড বঞ্চিতদের। আমরা অসল মানুষ, আমাদের কোনো সাহায্য কিছু দেয় না। চাল ডাল কোনোদিন পাইনি, পাইলে তো আমাদের সংসারে যা চলে। ইউনিয়নের থেকে 30 কেজি চাল দিলে খাই দেয় হয়তো বাঁচতে পারতাম। দিলি পার গরিব গুন্ডা মানুষের সুবিধা হয়তো। বুড়ো মানুষ খাটতে পারছে না, কিছু না, হাত টাত ভেঙে গিয়েছে, যাই আমি পেড়ে আসো না। তা আমরা 5 জন সদস্য, আমাদের পরিবারে 5 জনা আমরা আমাদের এই চাল পাই, আমাদের 30 কেজি চাল পাই, আমাদের খুব ভালো চলছে। প্রতি মাসে আমরা 30 কেজি করে চাল পাইছি। চালের সাথে আমাদের একটু তেল দিলে, একটু ডাল দিলে, সবকিছু দিলে পরে আর একটু আমাদের সুবিধা হয়তো। আমরা মাসে 30 কেজি করে চাউল পাই, যদি আর একটু বেশি করে ধরে পাই তাহলে আমরা সংসারে ভালো করে খাইতে পারি। এই চাল দিতে আমাদের অনেক মানুষের উপকার হয়ে যাচ্ছে। কার্ডের সংখ্যা বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। প্রতি মাসে 30 কেজি করে চাল বিতরণ হচ্ছে। সময় চাহিদা থেকে অনেক অপ্রতুল হয়। আমরা এই বিষয়ে পরবর্তী আরো যদি বাড়ানো যেতে পারে তাহলে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। ভিডব্লিউবি কর্মসূচির আওতায় আরও বেশি নারী সহায়তা পাবে এমন প্রত্যাশা মেহেরপুর জেলার দুস্থদের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা।
নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কলকারখানার বর্জ্য মিশ্রিত পানি ঢুকে পড়ছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। কোথাও কোথাও সারা বছরই জমে থাকে হাঁটু সমান পানি, ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট বড় যানবাহন। জিয়াউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। শিল্পাঞ্চল উপজেলা সাভারে এভাবেই নোংরা পানি মারিয়ে প্রতিদিন কর্মস্থলে যান হাজারো শ্রমিক। পানি জমে থাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা তেঁতুলজোড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা। কোথাও হাঁটু সমান পানি জমে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া কলকারখানার বর্জ্য মিশ্রিত পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। পানি জমে থাকায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ভাড়াটিয়ারা। অনেক ব্যবসা প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন। এই নিয়ে এলাকাবাসীর রয়েছে বিস্তার অভিযোগ। রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, হনুগাতা পানি, আডুমান পানি অনাও আছে, রাস্তা বন্ধ, চলা যায় না, যাত্রী নামাইতে বই দিছি। আমাকে মেলার সমস্যা, হাঁটাঘাটা যায় না, পুলান স্কুলে দিবার পারি না। 3-4 বছর ধরে রাস্তা দেওয়া মানুষ চলাচল দূরের কথা, মানে পানি সবসময় 1 হাঁটুর উপরে বাইতে থাকে। এ থেকে যাতে আমরা পরিত্রাণ পাই সেই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা যায়। বিগত এক যুগেও তেঁতুলছড়া ইউনিয়নে কোনো রাস্তার সংস্কার কাজ হয়নি। তাই প্রশাসনের সহযোগিতায় নিজেরাই এগিয়ে আসতে চায় বলে জানান সাবেক জনপ্রতিনিধি। এইটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, হাজার হাজার মানুষ এখানে বসবাস করে এবং অনেকের বাড়ি আছে, সেখানে ভাড়াটিয়া দিচ্ছে, ভাড়াটিয়া এখানে কর্মরত আছে, তারা বসবাস করে। কিন্তু রাস্তাঘাটের কথা, ড্রেনের কথা কিন্তু আপনারা করেন। একটি রাস্তার সংস্কারের কাজ উদ্বোধন করা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, পর্যায়ক্রমে বাকি রাস্তাগুলোরও কাজ শুরু করা হবে। যে সব এলাকায় জলবদ্ধতা হয় সেগুলো রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সেই অংশ হিসাবে কিন্তু আজকে এই রাস্তাটি শুভ উদ্বোধন হয়েছে। তো আমরা আশা করি যে পর্যায়ক্রমে যেসব রাস্তা রয়েছে, জলবদ্ধতা যেসব এলাকায় রয়েছে, আমরা সবগুলাই হলো যে একে একে সমাধান করব ইনশাআল্লাহ। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাগুলো সংস্কার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার খেলার খবর, ফুটবল। এএফসি এশিয়ার বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে নেমেছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে খেলা। এবার হেরে গেলে মূল পর্বে যাওয়ার আশা ক্ষীণ হয়ে যাবে হাভিয়ের কাব্রেরার শিষ্যদের। মূল পর্বে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকার লক্ষ্যে বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী আর সমিত সোম। সঙ্গে আছেন ফাহমেদুল ইসলাম, ফয়সাল ফাহিম, রাকিব হোসেন, জামাল ভুইয়ারা। মুসাদ্দির আলীর ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে এ পর্যন্ত 2 ম্যাচ খেলে একটি করে ড্র ও হার নিয়ে গ্রুপ সির পয়েন্ট টেবিলে 3 নম্বরে বাংলাদেশ। সমান ম্যাচে একটি করে জয় ও ড্র নিয়ে তার ওপরে অবস্থান হংকং চায়নার। আবার 1 ড্র ও হার থাকলেও শুধু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সবার শেষে আছে ভারত, শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। তাই রাতের ম্যাচে হেরে গেলে মূল পর্বের দৌড়ে পিছিয়ে পড়বে লাল সবুজের দল। একই দিনে বাছাই পর্বে সিঙ্গাপুরের আতিথ্যে খেলতে নামবে ভারত। যদি ভারত অঘটন ঘটাতে পারে আর হংকং চায়নার কাছে পরাজিত হয় জামাল ভুইয়ারা, সেক্ষেত্রে তলানিতে চলে যাবে বাংলাদেশ। আবার হংকং চায়নার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলে এবং সিঙ্গাপুরের কাছে ভারত হারলে অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তখন এশিয়া কাপে যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে সিঙ্গাপুর, এরপরে সম্ভাবনা থাকবে হংকং চায়নার। সব মিলিয়ে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার লাইনে এগিয়ে থাকতে হংকং চায়নার বিপক্ষে জয়ের বিকল্প নেই হাভিয়ের কাব্রেরার শিষ্যদের। এই অগ্নি পরীক্ষায় পাশ করতে লাল সবুজ ক্যাম্পে পা রেখেছেন হামজা চৌধুরী, সমিত সোম। পাশাপাশি যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম, ফয়সাল ফাহিম, রাকিব হোসেন, জামাল ভুইয়া, তপু বর্মনরা। হংকং চায়না যে শুধু এশিয়ান কাপের বাছাইতেই এগিয়ে তা নয়, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে আছে তারা। তালিকায় তাদের অবস্থান 146, যেখানে জামাল ভুইয়াদের অবস্থান 184 নম্বরে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুমের মামলায় হাসিনা সহ 5 ডিজিএফআই প্রধানের গ্রেপ্তারি পরোয়ানা। সংশ্লিষ্ট দপ্তরে চাংখারপুলে হত্যার ঘটনায় সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ।
গণভোট আয়োজন নিয়ে ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় জার্মানি। গতবার চেয়ে ডেঙ্গুতে আক্রান্ত বাড়লেও মৃত্যু হার কম বললেন বিশেষ সহকারী। সংক্রমণ কমাতে সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং গাজায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল হামাস শান্তি পরিকল্পনার আর জিম্মি মুক্তির ঘোষণায় দুপক্ষের স্বস্তি। স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।